এক পাশে পাত্রকে বসানো হয়েছে আর এক পাশে পাত্রী। কথায় নিজের তোতা পাখি মনে হচ্ছে, যে যেমন পারছে নাচাচ্ছে। সে তো এই বিয়েতে রাজি নয়, তারপরও জোরপূর্বক এই বিয়ে। মনে একজনকে রেখে কিভাবে অন্য একজনের সাথে সারা জীবন সংসার করার মিথ্যে প্রতিশ্রুতি দিবে? মিথ্যে অঙ্গীকার কিভাবে করবে কথা? তখনই সামনে এসে বসলো কাজী, বিয়ে পড়াতে শুরু করলো। আর কথা নিচের দিকে তাকে অসহ্য অশ্রু ঝরিয়ে দিচ্ছে। বুকটা ভেঙে যাচ্ছে। সে এটা করতে পারবে না, কিছুতেই না। এরই মাঝে কাজী কবুল বলতে বলছে। কথা কবুল না বলায় চারদিক থেকে কবুল বল কথা। এত কথার মাঝে অসহায় কথা মাথায় ব্যথায় টনটন করছে। অনবরত ভেসে আসছে কবুল বল। কথা সহ্য করতে না পেরে মাথা চেপে ধরল শক্ত করে। যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা, মাথা ঘুরছে এইরকম কোলাহল মুখর পরিবেশে। মুহূর্তে নিজেকে দুর্বল মনে হতেই দরজায় কেউ চিৎকার দিয়ে উঠল, এই বিয়ে হতে পারে না, বন্ধ করুন এই বিয়ে। কথা উচ্ছ্বসিত নয়নে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। মনের ভিতর একটু টুকরো সাহস গেল। এইবার আর তাকে বিয়ে করতে হবে না, এটা ভেবেই প্রশান্তিতে বুক ভরে উঠল। দুর্বল শরীর নিয়ে সবার মাঝ থেকে উঠে দৌড়াতে লাগলো আকাশের দিকে। আপনি এসেছেন বলেই বুকে ঝাঁপিয়ে পড়ল কথা। যত্ন নিয়ে আকাশ কথাকে জড়িয়ে ধরলো। উপস্থিত সকল আত্মীয়স্বজনের মাঝে এরকম সিনেমাটিক দৃশ্য ঘটবে কেউ আশা করেনি। যদিও তেমন কোনো আত্মীয়স্বজন দাওয়াত করেনি, পাত্রপক্ষ থেকে সীমিত কয়েকজন এসেছেন। সবার মুখ হা হয়ে আছে। এত সকলের মাঝে কয়েকজন মহিলা তৎক্ষণাৎ কথা শোনাতে ভুললেন না। চারদিক থেকে ভেসে এলো নানা ধরনের কথা। এই ছেলের সাথে চক্কর আছে, এই জন্যই তো কবুল বলছে না। সোয়ানা মেয়ে, আর বাবা মা কেমন যে মেয়েকে আটকে রাখতে পারে না, এরকম নির্লজ্জ মেয়ে জীবনে দেখিনি। সে বিয়ে বাড়িতে এসে আমাদের চক্ষু লজ্জা হলো বাবা। আমাদের ছেলের জীবন বেঁচে গেল। চলো তোমরা সবাই, ভালোই হয়েছে আগে এই মেয়ের মুখোশ খুলে পড়েছে। না জানি কতজনের সাথে এরকম নষ্টমী করে। মুহূর্তে রক্ষর চোখও বাঘের ন্যায় ফুঁসিয়ে সবাইকে বলে ওঠে, স্টপ, একদম বাজে কথা বলবেন না। এই মুখ দিয়ে আর একবার কথা সম্পর্কে একটা খারাপ কথা বললে গলার রক টেনে ছিঁড়ে ফেলবো। মহিলা আকাশের এমন উদ্ভট আচরণের ভয়ে সিঁটিয়ে গেল। তবে আরেকজন বলে উঠল, নোংরামি করছো, আবার বড় বড় কথা বলছো, চোরের মায়ের বড় গলা। একদম চুপ করো, নোংরামি বলছেন কাকে? বিয়ে করা বউ আমার। আমাদের সম্পর্কের দিক আঙুল তুললে সেই আঙুল কেটে ফেলবো। বেরিয়ে যান এখানে, কোনো বিয়ে হবে না। কেটে গেছে 2 দিন। সেই দিনের পরে আশরাফ সর্দার ও তার ভাইয়েরা পৌঁছে বিষয়টা সামনে নিয়েছিলেন। বরযাত্রী সবাই উঠে গিয়েছিল। কথার মা বাবা হতাশায় মাথা হাত নিচু করে অঝরে কাঁদতে লাগলো। কথা আকাশের বুকে জ্ঞান হারিয়েছিল। বিয়ের কথা শোনার পর থেকে কোনো খাবার খায়নি। রাতে আকাশকে ফোন দিয়েছিল, কিন্তু চার্জ না থাকায় ফোন বন্ধ বলে। বাড়িতে দাওয়াত দিতে গেলেও আকাশের সাথে দেখা হয় না। ভাগ্য কোনো দিক থেকে তার সহায় ছিল না। অচেতন মেয়ের পাশে বসে দুজনেই কেঁদেই চলছে। কথার বড় ভাই ফোন করেছে ডাক্তারকে। আমি কোনো জোর করলাম বিয়ের জন্য, আমার ভুল সিদ্ধান্তের জন্য আমার মেয়েটার ক্ষতি হয়ে গেল বলে কথার মা বাবা কেঁদেই চলছে। আশরাফ সর্দার কথার বাবার গায়ে হাত রেখে সান্ত্বনা দিলেন, দেখুন যা হওয়ার কথাটা আটকানো আমাদের কারো হাতে নেই, তবে এর চেয়ে বেশি কিছু হতে পারত। সঠিক সময় আসায় অনেক কিছুই আটকেছে। ডাক্তার এসে কথাকে দেখে গেছে। কথাকে উপরে তার রুমে রেখে সেখানে আয়শা নুপুর আর চুমকিকে রেখে এসেছে। সবাই বসে ঘরে আলোচনা করছে। তখন জানতে পারা আশিকের কথায় সবাই জানতে পারলো আকাশের সাথে আগেই কথার বিয়ে হয়েছে। সেই দিন গ্রামের ঘটনা। হাঁটতে হাঁটতে যখন কথা কিছুটা অন্য গ্রামের রাস্তায় ঢুকে পড়েছিল, তখন পেছন ফিরে দেখে কেউ নেই। ভয়ও লাগছিল। হঠাৎ করে একটা মেয়ে লোককে জিজ্ঞেস করলো, শুনেছেন আন্টি, দিগন্ত গ্রামের রাস্তাটা কোন দিকে? মহিলাটা কিছুটা কথাকে আগা থেকে মাথা বড় করে পাশের বাড়ির একজন মহিলাকে ডাকলেন, কই গো জুবাইদার মা, এই দিকে দেইখা যা একটু। মহিলাটা বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো আপা, এই তো ডাকাডাকি কেন করছেন? রান্না চড়াইছি, জুবাইদার বাপে আসবে কাম থেইক্কা, এসেই শুধু খাই খাই করে, ঠিকমতো খাওন দিতে না পারলে আমার পিঠে তাল গাছের সবচেয়ে বড় তালটাই পড়বে তাড়াতাড়ি। কোন আপা? আরে তুই আমার দিকে কি দেখছিস, ওই দিকে দেখ। বলে কথা দেখে ইশারা দেখালেন। কথা দেখে এমন তাকিয়ে আছে দেখে কথা কিছুটা ঘাবড়ে জামা কাপড় ঠিক করে নিল। তখন আকাশ পেছনে দাঁড়ালো। কথাকে বলল,
এই মেয়ে এখানে কি করো? একা একা এখানে চলে এসেছ? চলো, বাড়ি ফিরতে হবে। চেনা কণ্ঠ পেয়ে কথা স্বস্তি মিলল। একদম দম বন্ধ হয়ে এসেছিল। ঘুরেই আকাশের কাছে গেল। আসলে আমি গ্রামের রাস্তাটা জড়িয়ে ফেলেছিলাম, বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, তাই ওনাদের জিজ্ঞেস করেছিলাম। চলুন যাই আমরা। পেছন থেকে একজন ডেকে বলল, কোথায় যাওয়া হচ্ছে? এখান থেকে এক পাও নড়তে পারবে না। আকাশ কপাল কুঁচকে প্রশ্ন করলো, যাওয়া হবে না মানে কি বলতে চাচ্ছেন আপনারা? একে নষ্টামি করে এসেছো, আবার ফটো ফটো কথা বের হচ্ছে। এই তোরা গ্রামের প্রধানকে কেউ খবর দে, এই ছেলে মেয়ে দুইটার বিচার হবে আজকে। সঙ্গে সঙ্গে কয়েকজন ছেলে দৌড়ালো আর কয়েকজন মিলে আকাশকে ধরে বলল, কথা বলছে, দেখুন আপনারা আমাদের এভাবে আটকে রাখতে পারবেন না, আমাদের যেতে দিন। আর কি করতে পারি দেখবে সময় হলেই। আকাশ রেগে গেল। দুই একজনের ছেলে ধরলে তবু কিছু করতে পারতো। ধরে বেশ 3-4 জন মিলে। আকাশ শুধু ঝাঁকিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। শেষে রেগে বলে, আপনাদের কি শত্রুতা আমাদের সাথে? ছেড়ে দিন, এরকম অসভ্যতামি করছেন কেন? অপরিচিত মানুষের সাথে এরকম করাই কি গ্রামের মানুষদের কাজ? একজন মহিলা গোলা উঠিয়ে বলল, রাখুন শহরের সাহেব, আপনাদের মতো মানুষে আমরা ভালোভাবেই চিনি। মেয়েরা তো আপনাদের হাতের পুতুল, টাকা দিয়ে কেনা বেচা করেন। মেয়ের লোকের কোনো দাম নেই, সম্মান নেই আপনাদের কাছে। দেখো মেয়েটার জামায় কাদা লেগে আছে, এটা দেখে যে কেউ বুঝতে পারবে তুমি মেয়েটার সাথে জোর জবরদস্তি করেছো। আর মেয়েটি পালিয়ে এসেছে, কিন্তু তোমাকে দেখে ভয়ে আমাদের কিছু বলছে না। আকাশ তাকিয়ে দেখলো, সাথে কথাও। নিজের দিকে তাকালো। আসলে বসে বসে যখন ফুল তুলছিল তখন শিশিরে পড়া মাটি ভিজে শেষ থেকে থাকার কারণে জামায় লিপটে গেছে, তার উপর পড়ে গিয়েছিল, হাতে পায়ে মাটি লেগে আছে। এ দেখুন দুজনেই বুঝতে পারলো এদের যুক্তির কারণ, কিন্তু কিভাবে বোঝাবে? এরা যা ভাবছে তা নয়। তবু আকাশ বলল, দেখুন আপনারা বিশ্বাস করুন, আমাদের মাঝে এমন কিচ্ছু হয়নি যা আপনারা ভাবছেন। আমরা শহর থেকে এই সামনের গ্রামে ঘুরতে এসেছি, আপনারা চললে খোঁজ নিয়ে দেখতে পারেন। রাকেশ সাহেব, আপনাদের মত শহরে বাবুদের কাছে টাকা থাকলে এক হাতে 3 মাথাও পাওয়া যায়, এসব আমাদের বোঝাতে আসবেন না। গ্রাম প্রধান আসলে আর তোমাদের বিচার হবে, তারপর মজা বুঝবে। গ্রাম প্রধান আস্তে আস্তে কমপক্ষে 10 মিনিট সময় নিল। তারপর সবাই ভাষ্যমতে বিচার ঘোষণা হলো, ছেলে মেয়ে দুটোকে নিহা করে দেওয়ার হোক। বিয়ের কথা শোনা মাত্র কথার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতে কাঁদতে কথা বলছে, করবেন না প্লিজ, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর না এদের মাঝে এমন কিছু হয়েছে যাতে আপনারা সন্দেহ করুন। উনি খুব ভালো মানুষ, আমার বান্ধবীর ভাই হয়। ছেড়ে দিন না আমাদের, অত্যন্ত একটা ফোন করতে দেন, ওরা আসলে আপনারা বিশ্বাস করবেন। প্লিজ এত বড় অন্যায় করবেন না আমাদের সাথে। বলতে বলতে লুটিয়ে বসে পড়ল মাটিতে। মনে মনে ভাবলো, এত বড় অসম্মান হওয়ার আগে মরে কেন গেলাম না? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই কথা। তোকে সবাই ঘৃণার চোখে দেখছে, সবার হাসি পাত্র হয়ে গেলি সামান্য কিছু সময়ের ব্যবধানে। ইয়া আল্লাহ, আপনি রক্ষা করুন, যে পাপ করিনি তার শাস্তি কেন আমাকে পেতে হবে? আকাশ স্তব্ধ হয়ে আছে আর দেখছে গ্রামের মানুষেরা আসলে কতটা নিঃসঙ্গ। তাদের কাজের মাত্রা অশিক্ষিত মানুষের চেয়েও ভয়াবহ। সামান্যতম যাচাই বাছাই না করে এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন। আকাশ কোনোভাবেই রাজি নয়, সে চায় না এভাবে কথার অসম্মান হোক। এই বিয়েটা মেনে নিলেই প্রমাণ হবে তারা যা ভেবেছিল তাই ঠিক ছিল। পুরো 2 ঘন্টা কেটে গেল, তবুও ছাড়া নাম নেই। গ্রামের মানুষের এ কথা হয়, বিয়ে নয়তো কোনো ছাড় পাবে না। বিরক্তি আর রাগ মিশতে চোখ লাল হয়ে উঠল। অবশেষে রাজি হলো। কথাকে গ্রামের মেয়েরাও অনেক বুঝিয়েছে যাতে হ্যাঁ বলে দেয়। বিয়ে হলে কেউ বউকে অসম্মান করে না। তারা ভেবেছে আকাশ খারাপ ছেলে, মৌলবি ডেকে বিয়ে পড়ানো হয়। কথা শুধু কেড়েই চলছে প্রতি মুহূর্তে। এটা তার সাথে অন্যায় হলো। যাবার সময় কথা গ্রামের মানুষের প্রতি ঘৃণ্য দৃষ্টিতে একবার তাকালো। তারা তাদের সুন্দর শুরু হওয়া জীবনটা কোন দিকে মোড় ঘুরিয়ে দিল। যদিও আকাশ আশ্বস্ত করেছে কথাকে, তার কোনো ভয় নেই, সময় সুযোগ হলে সবাইকে সে নিজেই জানাবে। আর কথাকে কোনো চাপ দিবে না বিয়ে নিয়ে। কিন্তু ধীরে ধীরে দুই প্রান্তের জোরপূর্বক বিয়ে হওয়া দুটি মানবের মাঝে ভালোবাসা নামক পবিত্র অনুভূতি সৃষ্টি হয়েছিল। একে অপরকে কখনো বলেনি, কিন্তু অনুভব করেছে। আকাশের প্রতি আলাদা একটা টান কাজ করতো কথার। এটা হয়তো বিয়ের পর স্বামীর প্রতি টান,
বিয়েটা যেভাবেই হোক, যেই পরিস্থিতিই হোক, তারা স্বামী স্ত্রী, এটা অস্বীকার করতে পারে না। এই কথাগুলো কেবল আশিক, অর্ণব, আদর আর রিয়ান জানতো। বাকিদের কাউকে কিছু বলেনি, সঠিক সময়ের অপেক্ষা ছিল। কিন্তু সঠিক সময়ের আগেই যে এমন ঘটনা ঘটবে তা সবার কল্পনার বাইরেই ছিল। বর্তমান এসব জানার পর সেই দিনই সবাই মিলে আলোচনা করে আবারও তাদের ধুমধাম করে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আর এখানে তাদের অমত করার কোনো কাজই আসবে না। আর আকাশ ছেলে হিসাবে অনেক ভালো। এখন সবাই আজে বাজে কথা থেকে কিভাবে তাদের মেয়েকে প্রোটেক্ট করলো সেটা নিজের চোখেই দেখছে। আকাশের সাথে তাদের মেয়ে অনেক সুখী থাকবে। আর এরকম ফ্যামিলি পাওয়া সত্যিই খুব ভাগ্যের হয়। প্রতিটি সদস্যর ব্যবহার, কথাবার্তা একদম মাটির মতো। জেসমিন বেগম কথার মায়ের হাত ধরে বললেন, দেখুন আপা, যা হবার তো হয়েই গেছে, আটকানো সম্ভব নয়, কিন্তু আমরা সবাই মিলে ওদের দুজনের জন্য দোয়া করতে পারি, ওরা যেন সুখী হয়, এইটুকুই চাইবেন। কথার মা ও আয়েশার মায়ের মানুষের সাথে আত্মীয় করা পরম সৌভাগ্য। আমাদের বা আর কি আছে, আমরাও চাই আমাদের সন্তানেরা ভালো থাকুক, সুখী থাকুক। কিন্তু মা বাবা না হয় বুঝতে পারেনি, আমার মেয়ের সুখ সেখানে ছিল না। আমার মেয়ের কপাল তো আপনার বাড়িতেই ছিল। সব কিছু শেষ। সবাই সান্ত্বনা দিয়ে আলাপ আলোচনা করে বাড়ি ফিরে এসেছিল। রাত বিতারে আয়েশা বায়না ধরেছে সে এখন ফুচকা খাবে। বাজে 11টা পার হয়ে গেছে। এখন আশিক পড়ে গেছে বিপদে। তবুও পেয়সীর চাওয়া তো অপূর্ণ রাখতে পারে না। শহর, রাস্তা, অলিগলি খুঁজে অবশেষে এক এক করে বস্তা ফুচকা এনে আয়েশার দরজার সামনে কড়া নাড়ল। ভিতর থেকে কে বলার সাথে সাথে আশিকের কণ্ঠ এলো, দরজা খোলো। ধুরমুর করে পড়তে পড়তে খাট থেকে নেমে দরজার উদ্দেশ্যে দৌড়ালো। দরজা খুলতেই আশিক ঢুকে পড়লো। আশিকের হাতে এক বস্তা ফুচকা দেখে চোখ ছানা বড় হয়ে গেল। এ মা, আপনি এক বস্তা ফুচকা নিয়েছেন? এ তো কে খাবে? তুমি খাবে, চলো। এই খাটে বসিয়ে আশিক নিজ হাতে বানিয়ে দিচ্ছে আর আয়শা পেট পুরে খাচ্ছে। প্রায় আধা বস্তা খাওয়ার পরে সরে এক ঢেকুর তুলল। সাথে সাথে আশিক তাকালো আয়শার দিকে। আয়শার লজ্জায় শেষ। মনে মনে ভাবলো, এই ঢেকুরের আশায় সময় পেলি না, একটু পরে আসতো। আশিক ভাই চলে গেলে তখন কি আর বারণ করতো? মান সমান খাইয়ে আয়শা এক লাফে কম্বলের নিচে ঢুকে পড়লো। মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে রেখেছে। আশিক মুচকে এসে কম্বলের উপর দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, ম্যাডাম, এত লজ্জা পাবেন না। আপনার লজ্জা আমার কাছে লজ্জাপতি গাছের নেই। যতই দেখি ততই নুয়ে যান আপনি। আমি চলে যাচ্ছি, তুমি উঠে পানি খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বে। আয়শা ভেতর থেকে মাথা নাড়ালো। দরজার আওয়াজ পাওয়া মাত্রই একটানে কম্বল সরিয়ে ফেললো। লজ্জা যে কি লজ্জা, ছি বলে দরজা লাগিয়ে দিল। নতুন সকাল, নতুন দিন, নতুন জীবন। কার জীবনে কি ঘটে যার কেউ বলতে পারে না। সময় আজ তোমার, কাল আমার। এটাই প্রকৃতির লীলা খেলা। সবাইকে ভালোবাসা পাবে না। পৃথিবীর হৃদয়ে নিঃশংস ভালোবাসা পেয়ে ধন্য হবে এমনটাও নয়। ভালোবাসলে ঘর বাঁধা যায় না। কথাটার মূল্য যার জীবনে ঘটে গেছে কেবল সেই বুঝবে। প্রচণ্ডভাবে ভালোবাসার পরও যদি ভাগ্য সহায় না হয়, তাতে কি করবে? সেই দুঃখ কিভাবে সইবে? নিত্যদিনের মতো সবাই যে যার কর্মস্থল নিয়ে ব্যস্ত। আজকে সব বান্ধবী মিলে দেখা করবে বলে বেরিয়েছে বাড়ি থেকে। আর শ্রেয়া মা শুভ এসেছে। স্কুল কলেজের বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়া যে কতটা আনন্দের, তার বেশি আনন্দ সবার। কয়েকদিন কত কিছু পাল্টে গেছে। কার সাথে কার সম্পর্ক এগিয়েছে জীবন চলার পথে। সবাইকে এগিয়ে যেতে হয়। সবার মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। শুভ, তো বল, তোদের সবাই কি অবস্থা? চুমকি, আর অবস্থা সিয়াম, কেন রে, তোরা আবার কি হলো? কি অসহায় কণ্ঠে বলো, কি বলবি দুঃখের কথা? এদের সবার মাঝে এমন আমি অবলা এক প্রাণীহীন প্রাণী, বুঝিস? সবাই কেউ না কেউ আছে। দুপুরের দিকে দেখে বলো, এর বিগ ঠিক সামনের মাসে। শুভ রসগোল্লার মতো চোখ বের করে চমকিকে থাবা দিবে পিঠে। এখনই এত রিয়াকশন দিলে নাকি রিয়াকশন কবে দিবি? সিয়াম জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলো, কেন, আর কিছু আছে নাকি? আর কিছু না পড়ে ধামাকা শুনলে আর টিভিতে কোনোদিন ব্লকবাস্টার সিনেমা দেখতে হবে না। এতই যখন সিরিয়াস, তাড়াতাড়ি বল। ওর কথা চমকে এবার কথা দেখিয়ে বলল, দেখ কি সুন্দর খোতমাখানা করে রেখেছে। ভাজা মাছ উল্টে খেতে জানে না। তোদের কারো বিশ্বাস হবে এই থতমামুখী কট খেয়ে বিয়ে হয়েছে?
সিয়ামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। শুভ রিয়াকশন দিতে গিয়ে চেয়ার থেকেই পড়ে গেল। অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। আয়েশা মজার ছলে বলে উঠল, চুমকি, একদম আমার একমাত্র ভাইয়ের বউ ভাবিকে অপমান করবি না, নয়তো তোকেও আমার অন্য ভাইয়ের সাথে বিয়ে দেব। কি মুখ ভেঙচি দিয়ে বলল, তুমি চুপ করো মেয়ে। বলি আসার অনামিকা আঙ্গুল সবার সামনে ধরলো। আর শোন, বয়ে গেছে তোর এরকম বুইড়া দাদুর মতো ভাইকে বিয়ে করতে। আমার কোনোদিন বিয়ে যদি নাও হয় তবুও তোকে বিয়ে করব না। শুভ আর সিয়াম এদের ঘটনা শুনে আবেগে আপ্লুত হয়ে গেছে। বলার ভাষা নেই মুখে। কি বলবে, সবাই যা চমকেছে। উপরে চমক দিচ্ছে না জানি, আর একটা চমক পেলে দেহ থেকে প্রাণটাই চলে যায়। গল্প শেষ করে উঠে সবে রাস্তা পার হচ্ছে সবাই। ইতিমধ্যে একটা দ্রুতগামী ট্রাক এসে উড়িয়ে দিল আয়শার চঞ্চল দেহ। মুহূর্তেই সবাই চিৎকার দিয়ে স্তব্ধ মূর্তির ন্যায় চেয়ে আছে। আয়শার নির্দেহ পিচ ঢালা রাস্তায় উলটপালট করতে করতে বেশ কিছু দূরে এসে উপুড় হয়ে রয়েছে। নাক, কান, হাত পা, শরীরের সমস্ত জায়গা থেকে রক্ত বের হচ্ছে। যেখানে সেখানে কেটে গেছে। হিজাব পরা গা রাস্তার সাথে লেপ্টে আছে। কপাল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে রাস্তায়। নিবু নিবু চোখে প্রাণের বন্ধুদের দিকে তাকিয়ে রইল। চোখ খুলে রাখার শক্তি না পেয়ে চোখের পাতা দুটো বুঝে নিল যত্নে। চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল মাটিতে। বিড়বিড় করে বলল, আমার আর আপনার বউ সাজা হলো না আশিক ভাই। সবাই যেন দাঁড়িয়ে গেল। স্তব্ধ বিমূঢ় চাহনি সবার। দৌড়ে এসে আয়শার পাশে বসলো চমকি। আয়শার মাথাটা কোলে নিয়ে বলল, চারদিক থেকে মানুষের ভিড় জমেছে। হুল্লোড়ও ছড়িয়ে গেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে। আয়শাকে জড়িয়ে ধরে কেঁদেই চলছে বন্ধুমহল। যেখানে কয়েক মিনিট আগে সবার হাসি ঝগড়া মারামারি করছিল, আর কয়েক মিনিট পরে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। সবাই কেঁদে কেঁদে বলছে, আয়শা, আয়শা চোখ খোল প্লিজ, বোন, আমার চোখ খোল না। তোর কিছু হতে পারে না, আমরা থাকতে তোর কিছু হতে দিব না। কেউ অ্যাম্বুলেন্স ডাকুন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখনই সিয়াম আর শুভ একটা গাড়ি ডেকে আশাকে তুলে নিয়ে গেল। যেতে যেতে বাড়িতে ফোন করে জানিয়েছে যেন দ্রুত হাসপাতালে চলে আসে। আয়শার মা শোনা মাত্রই জ্ঞান হারিয়ে ফেলছে। রেবেকা বেগম আর আমিনা বেগম হাসপাতালের উদ্দেশ্যে ছুটলেন। বাড়ির আহিল, অহনা আর জেসমিনের দায়িত্ব দিয়ে গেলেন স্বপ্না বেগম আখিকে। সবার চোখে অঝরে বৃষ্টি পড়ছে। রেবেকা বেগম ফোন করে আসলাম সর্দারকে জানিয়েছে সবাইকে এক এক করে বলার মতো উপস্থিতি নেই। আসলাম সর্দার যেন কথা বলার ভাষা খুঁজে পেলেন না, তবুও নিজেকে ধাতস্থ করে তিন ভাইকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে আশিক, অর্ণব আর আকাশ তিনজনে একটা মিটিং অ্যাটেন্ড করতে গেছে অফিসের বাইরে একটা রেস্টুরেন্টে। সবাই পৌঁছে দেখে আয়শাকে ওটিতে নেওয়া হয়েছে। ইমার্জেন্সি ব্লাড লাগবে বলে দিয়েছে। যেহেতু আসলাম সর্দার রক্তের সাথে মিল, তাই তিনি এগিয়ে গেলেন। ভঙ্গুর গলায় বলে উঠলেন, ডাক্তার, যত রক্ত লাগবে আপনি নিয়ে নিন। আমার আমার আম্মা যেন সুস্থ করে দিন। এক মাকে হারিয়ে এই মাকে পেয়েছি। দরকার পড়লে আমার শরীরের সব রক্ত নিয়ে নিন ডাক্তার, তবু আমার আম্মাকে ভালো করে দিন। ডাক্তার আসলাম সর্দারকে আশ্বস্ত করলো, দেখুন, সব কিছু উপরওয়ালার হাতে। আপনারা তাকে স্মরণ করলে বাকিটা আমরা দেখে নিচ্ছি। সব কিছু শেষ। কাঁপা কাঁপা হাতে রেবেকা বেগম আশিককে ফোনে কল দিলেন। হ্যাঁ আবু, বলো। কি হলো আম্মু, কথা বলছো না কেন? রেবেকা বেগম মুখে শাড়ির আঁচল গুঁজে নিঃশব্দে কাঁদছে। না জানি তার ছেলে এটা শোনার পর কী করে, কিন্তু বলতে তো হবে। কম্পিত চিত্তে বলল, তোরা সবাই হাসপাতালে চলে আয়, দেরি করিস না কিন্তু। হাসপাতালের কথা শুনে আশিকের মনে অজানা ভয় শুরু হলো। দ্রুত প্রশ্ন করলো, আর কি হয়েছে আম্মু? রেবেকা বেগম গম্ভীর শ্বাস ফেলে বলল, আয়শার অ্যাক্সিডেন্ট হয়েছে। বলেই তিনি কেঁদে উঠলেন।